বাজেটে বীমা খাতের ব্যাপারে যেটুকু আলোচনা হয়েছে, আমি এটা মনে করি যে গত অন্তর্বর্তীকালীন সরকারের সময় বা তার আগেও আপনার বীমা খাতটা বেশ অবহেলিত। এটাকে একটি খুবই ছোট্ট খাত হিসেবে আমি মনে করি, এবং এটা পরিচালনার ক্ষেত্রেও খুব একটা গুরুত্ব দেওয়া হচ্ছে না। এটার পোর্টফোলিও অত বড় না, তো যে কারণে গত অন্তর্বর্তীকালীন সরকারের সময় যেটা লক্ষ্য করছি যে এই খাতে কোনো ধরনের উন্নয়নমূলক কাজে তারা সহযোগিতা করে নাই। তো এবার বাজেটে যে বিষয়টুকু আনছে তার মধ্যে আমি যে খুব আশাবাদী তা না, বাট এটা স্পষ্ট যে এই বাজেটে বীমা খাত নিয়ে আলোচনা হয়েছে, এবং প্রথমে আমরা দেখলাম যে আপনার রিইন্স্যুরেন্সের ক্ষেত্রে আপনার কর উচ্ছে কর যে 10% ছিল রিইন্স্যুরেন্স যেটা বিদেশে করে। হ্যাঁ, আপনি জানবেন বাংলাদেশের ইন্স্যুরেন্সের সেক্টরে লাইফ অ্যান্ড নন লাইফের ক্ষেত্রে যেটা সাধারণ বীমা, এদেরকে 50% রিইন্স্যুরেন্স বাধ্যতামূলকভাবে সাধারণ বীমা কর্পোরেশনের সাথে করতে হয়, আর বাকি 50% তারা বিদেশি যে কোনো রিইন্স্যুরেন্স কোম্পানির সাথে করতে পারে। আর জীবন বীমার ক্ষেত্রে, লাইফ ইন্স্যুরেন্সের ক্ষেত্রে এ ধরনের কোনো বাধ্যবাধকতা নাই, মোস্টলি তারা বিদেশেই করে। তো এখানে উচ্ছে কর সরকার 10% কাটতো, সেটা তারা কমিয়ে 5% আনছে। এটাকে পজিটিভলি বলতে পারি যে এটা একটা প্রণোদনা বীমা সেক্টরকে দেওয়া হয়েছে। তাতে করে আপনার 5%ও যদি তাদের উচ্ছে কর কম দেওয়া লাগে, সেক্ষেত্রে তারা আপনার কিছুটা টাকা সেভ করতে পারবে, এবং সেই টাকা আপনার তাদের বীমা পলিসি ক্লেইমের ক্ষেত্রে তাদের সক্ষমতা বাড়বে, ম্যানেজমেন্ট কস্ট কমবে, এবং তাদের ইনভেস্টমেন্ট বাড়বে। এটা বিমাকে কিছুটা তারা ছাড় দিল। কিন্তু অন্যান্য ক্ষেত্রে আমি আর তেমন কিছু পাইনি, বাট এখানে উল্লেখ করা হয়েছে যে এই বাজেটে বেশ কিছু বিমা বিষয় উল্লেখ করা হয়েছে। তার মধ্যে আপনার মৎস্য বিমা যাতে চালু হয়, এবং মৎস্য বিমা, তারপরে ক্লাইমেট নিয়ে কথা বলা হয়েছে, এবং আপনার শস্য বিমা নিয়ে কথা বলা হয়েছে। হ্যাঁ, আপনি এখানে একটা জিনিস উল্লেখ করেছেন যে স্বাস্থ্য বিমা পৃথিবীর সমস্ত উন্নত দেশে স্বাস্থ্য বিমা খুব ইম্পর্ট্যান্ট। আমাদের দেশে স্বাস্থ্য বিমা নাই বলেই না, আমি বলবো নাই, সিগনিফিক্যান্টলি নাই। টোটাল যে কত হাজার কোটি টাকার ব্যবসা হয়, ধরেন সব মিলে লাইফ অ্যান্ড নন লাইফ মিলে যে 10-12 হাজার কোটি টাকার ব্যবসা হয়। সরকার যদি স্বাস্থ্য বিমাকে বাধ্যতামূলক করতে পারতো, তাহলে কিন্তু সরকারের বহু জায়গার ভর্তুকি কমে যেত, এবং অর্থনীতিতে একটা বিশাল জায়গা তৈরি হতো। সবচেয়ে বড় কথা, জনকল্যাণে, মানব কল্যাণে, মানুষের স্বাস্থ্য সুরক্ষা, এটা বিশাল বড় একটি ইতিবাচক কাজ হিসাবে আপনার প্রমাণিত হতো। জি, আমি স্বাস্থ্য বিমা নিয়ে কাজ করছি অনেক দিন যাবৎ। এখানের স্বাস্থ্য বিমা না থাকার কারণে আপনার বাংলাদেশের একটা বিরাট হাজার আমি 30 থেকে 40 হাজার কোটি টাকা বাংলাদেশের বিদেশে চলে যায় টাকাটা। এখানে স্বাস্থ্য বিমা একটা ইম্পর্টেন্ট বিষয়। স্বাস্থ্য বিমার যে আপনার আছে, আপনার যে স্বাস্থ্য বিমা যে উপকারে আসে, এই সচেতনতাটাও জনগণের নাই, এবং স্বাস্থ্য বিমা থাকলে যে সে হসপিটালে গিয়া তার পেমেন্টটা সে ইন্স্যুরেন্স কোম্পানি থেকে নিতে পারে না থাকার কারণে তো প্রতি বছর 4% করে মানুষ দরিদ্র সীমার নিচে নেমে যাচ্ছে, একেবারে নতুন করে দারিদ্র সীমার নিচে নেমে যাচ্ছে, শুধুমাত্র এই সুযোগটা না থাকে। জি, এখানে আরেকটা ব্যাপার আছে, ভ্যাট এবং ট্যাক্সের ব্যাপারে স্বাস্থ্য বিমার ক্ষেত্রে সেখানেও একটা ভুল বোঝাবুঝি আছে, এবং এই জন্য এটা কাজ করছে না। স্বাস্থ্য বিমা প্রোডাক্ট হিসেবে এটা একটা নন লাইফ প্রোডাক্ট, যেহেতু এটা চুক্তিটা 1 বছরের, বাট এটা লাইফওয়ালারাও এই প্রোডাক্টটা করতে পারে তার অ্যাজ এ লাইফ পলিসির রাইডার হিসাবে, সেটাও আইনে অ্যালাউ করা হয়েছে। তার লাইফ পলিসির রাইডার হিসেবে যখন কাজ করে, তখন লাইফ কোম্পানিগুলি মনে করে যে এখানে ভ্যাট দেওয়া লাগবে না। হ্যাঁ, কারণ লাইফ বিমা কোম্পানির প্রিমিয়ামের ভ্যাট নাই। হ্যাঁ, কিন্তু স্বাস্থ্য বিমা ইটসেলফ কিন্তু ভ্যাট আছে নন লাইফ হিসাবে। এখন এই জিনিসটাকে কিন্তু সরকারকে, এবং এই বিষয়ে যারা বুঝেন তাদেরকে একত্র হয়ে জিনিসটার উপরে কাজ করতে হবে। এখানে 15% ভ্যাট, এই যে ভ্যাটটা কিন্তু চলে যায় জনগণের উপরে, এবং তাতে করে হয় কি, যে ডিজাইনটা, যে প্রোডাক্টটা ডেভেলপ করা হয়, এই ভ্যাটের কারণে এটার আপনার দামটা বেড়ে যায়, আপনার প্রোডাক্টের দামটা বেড়ে যায়, এবং সেখান থেকে জনগণ আপনার হয় না। তারপরে আমি বলবো সবচেয়ে বড় কথা, যে দামই হোক না কেন, আসলে তো ক্লেম করে পায় না।